রাষ্ট্রপতির আদেশ দিয়ে আমরা সংবিধান সংশোধন করছি। এটা তো খুবই বিপজ্জনক। পরে রাষ্ট্রপতি বলবে আমিও আরেকটা আদেশ দিয়ে করে ফেলবো, এটা তো হতে পারে না। তাহলে জনগণের ভোট, সংসদ এগুলো রিডান্ডেন্ট হয়ে যাবে। অ্যাবসলিউটলি, মানে না এখন যেটা আছে ফুটবল খেলা, আমরা 2 দল ফুটবল খেলতে নামলাম, বললাম যে আমি ফাউলের নিয়ম মানি না, অফসাইডের নিয়ম মানি না, হ্যান্ডবলের নিয়ম, উদ্দেশ্য স্কোর করা। হ্যাঁ, তো একটা রাষ্ট্র পরিচালনার কতগুলি একদম মানে নিয়ম, মৌলিক বেসিক। এখন যদি বলেন যে আমি ওইগুলি মানব না, দেশের জনগণের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে, সংবিধানের মূল উদ্দেশ্য হলো মানে আপনি যে পদে আছেন ওই পদের ক্ষমতাকে সীমিত করা, আপনি এর বাইরে যেতে পারবেন না। কিন্তু আমরা ওইটা পদে বসলে মনে করি যে আমার ক্ষমতা অসীম। আমি কিন্তু সংবিধান নিয়ে নাড়াচাড়ার খুব বেশি পক্ষপাতী না। যে সংবিধান দিয়ে যদি দেশে গণতন্ত্র হতো তাহলে তো দুনিয়ার সব দেশেই গণতন্ত্র থাকতো। প্রিয় দর্শক, রোড টু ইলেকশনে স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব সংবিধান সংশোধনের রাজনীতি, সংবিধান উত্থান পতনের ইতিহাস এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রসঙ্গে। তো আমরা প্রথমেই শুরু করতে চাই সংবিধান সংশোধনের রাজনীতি নিয়ে। এই মুহূর্তে আমরা একটা অভিনব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। অভিনব পরিস্থিতি আমি বলতে বোঝাচ্ছি যে এরকম পরিস্থিতি আমরা আগে পাই নাই। সংসদ ছাড়াই সংবিধান সংশোধন করা যায় কি যায় না, এটা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জাতীয় ঐকমত্য কমিশনের যে সর্বশেষ প্রস্তাব এসেছে সেই প্রস্তাবের কথা বলছি। সেই প্রস্তাবে বলেছে যেটা হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা সাংবিধানিক আদেশ দেওয়ার মাধ্যমে সংবিধানের যেসব জায়গায় মৌলিক সংস্কার দরকার সংস্কারগুলো সাধন করে পরে এটা গণভোটে চলে যাবে। এই প্রস্তাবের প্রেক্ষিতে বিরোধী দল এবং তার সাথে আরো কিছু দল না বলেছে, জামাত ইসলামী সহ আরো কিছু দল হ্যাঁ বলেছে। এই হ্যাঁ নার ভিতরে কোনো ভোটই জয়যুক্ত হয়নি, একটা অচল অবস্থার তৈরি হয়েছে। এই অচল অবস্থা কিভাবে ভাঙা সম্ভব? মানে রাজনৈতিক দলগুলি তো তাদের অনেক রাজনৈতিক হিসাব নিকাশ থাকে, বিচার বিশ্লেষণ থাকে। তোরা রাজনীতির জায়গা থেকে হয়তো আমার মনে হয় কেউ হ্যাঁ বলছে, কেউ না বলছে, কেউ মাঝামাঝি জায়গায়। তো আমি কিন্তু জিনিসটাকে যদি আইনের দৃষ্টিতে দেখি, আপনি যেটা বলেছেন যে মানে সংবিধান তো সংশোধন করতে পারে একমাত্র সংসদ, মানে এটা অধ্যাদেশ দিয়ে হবে না। এবং আমাদের যে সংবিধানে অধ্যাদেশ সংক্রান্ত যেই 93 অনুচ্ছেদ, ওখানে স্পষ্ট করে বলা আছে যে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না। অতএব এখন তো সংসদ নাই, তারা একটা আদেশের কথা বলছেন। হ্যাঁ, আছে জায়গায় আদেশের কথা বলছে। এখন এই ধরনের আদেশ মানে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, তো এই মানে কথাটা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ আমি সংবিধানের কোনো বইতে আমার চোখে পড়ে নাই। মানে সংবিধানের সব বই তো পড়ি নাই, কিন্তু মোটামুটি হাতের কাছে যা আছে কিছু বই পড়েছি। এই এক্সপ্রেশনটা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ কোনো সংবিধানের বইয়ে নাই। একটা যেটা ওই সংবাদ মাধ্যমের মাঝে মাঝে শুনেছি যে পাকিস্তানে LF4 কথা হচ্ছে রেফারেন্স টানছে অনেকে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। হ্যাঁ, ওইখানে একটা হয়েছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার 1970 সালে, ওইটা করেছিলেন জেনারেল ইয়াহিয়া খান। মানে যারা যখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করা হয় তখন তো পাকিস্তানের সংবিধান বাতিল ঘোষণা করা হয়েছিল। সংবিধান ছিল যখন আইয়ুব খানকে সরিয়ে ক্ষমতা দখল করলেন, মার্শাল ল জারি করলেন, সংবিধান তো অ্যাব্রোগেট করে দিলেন। এবং 70-এ তখন প্রয়োজন দেখা দিল ইলেকশন করার, নির্বাচন করতে হবে, সংবিধানের জন্য নির্বাচন করতে হবে। জি, তো সেই এলোপোর সাথে বর্তমান পরিস্থিতির এইটা মানে আইরনিটা হলো ওই ইয়াহিয়া খান ক্ষমতায় এসেছিল 25শে মার্চ 1969 সালে। আর এই যে LF4 যে কথাটা বলা হচ্ছে এটা জারি করেছিল 30শে মার্চ 1970 সালে। আর এই ইয়াহিয়া খানই আমাদের উপরে গণহত্যা শুরু করেছিল 25শে মার্চ 1971 সালে, মানে অপারেশন সার্চলাইট বলে, তাই তো? এখন সে তো তার দৃষ্টিতে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার জন্য সে ভেবেছিল যে কয়েক হাজার বাঙালিকে মেরে ফেললেই এই সব ঠান্ডা হয়ে যাবে। তখন যেই লোক আমাদের উপরেই বর্বরতম আক্রমণ করেছিল, যে পাকিস্তানের যতটুকু গণতন্ত্র ছিল সে এসে তো উৎখাত করে চিফ মার্শাল মানে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল।
এখন তার জারি করা আইন যদি আমাদের এখন এসে 56 বছর পরে আমাদের জন্য যদি রোল মডেল হয়, অনুকরণীয় দৃষ্টান্ত হয়, যে পাকিস্তানের ইয়াহিয়া খান রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছিল, ওইটা আমরা ফলো করবো, তাহলে তো বাবা আমার কাছে যেটা ঠাট্টা করেই বলি, তো ইয়াহিয়া খানের যদি রোল মডেল হয়, তাহলে ইয়াহিয়া খানের স্বপ্ন তো ছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা, তাহলে আমরা আরও একটু এগিয়ে যাই, পাকিস্তানের সাথে আবার মিলে যাই। এগুলি আমি একটু ঠাট্টা করে বলছি, কিন্তু এগুলি এত অবাস্তব, মানে সব দিক দিয়ে, আইনের দিক দিয়ে অবাস্তব, যুক্তির দিক দিয়ে অবাস্তব। তাহলে এইখানে ঐকমত্যটা হবে কিভাবে? আপনি জানেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে গিয়েছেন, সাথে আমাদের এই যে দলগুলো বিএনপি, জামাত এবং এনসিপির 6 জন নেতৃবৃন্দকেও নিয়ে গিয়েছেন সাথে। বলা হচ্ছে যে ওইখানেও একটা সমঝোতা আলাপ আলোচনা হবে, কিন্তু এই প্রেক্ষাপটে যে ইস্যুতে আসলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটা আলাপ আলোচনার মাধ্যমে ভাঙা সম্ভব না। না, এটা যদি এখন মানে ঐকমত্যে পৌঁছানো সম্ভব, ঐকমত্যে না ধরে নিলাম তারা পৌঁছালেন, তারপরে কি হবে? তার মানে কি একটা আদেশ যায়, আবার ওই রাষ্ট্রপতির আদেশে ফিরে আসছে, তাই তো? তার মানে রাষ্ট্রপতির আদেশ দিয়ে আমরা সংবিধান সংশোধন করছি, এটা তো খুবই বিপজ্জনক। তারপরে তো এরপরে তো পরে রাষ্ট্রপতি বলবে আমিও আরেকটা আদেশ দিয়ে করে ফেলবো, এটা তো হতে পারে না। মানে এখন তাহলে জনগণের ভোট, সংসদ এগুলো রিডান্ডেন্ট হয়ে যাবে। অ্যাবসলিউটলি। মানে না, এখন যেটা আছে না, ফুটবল খেলা, আমরা 2 দল ফুটবল খেলতে নামলাম, বললাম যে আমি ফাউলের নিয়ম মানি না, অফসাইডের নিয়ম মানি না, হ্যান্ডবলের উদ্দেশ্য স্কোর করা, হ্যাঁ, মানে হ্যান্ডবলের নিয়ম মানি না, ওইভাবে ফুটবল খেলা যায়, কিন্তু এটা ফুটবল তো হবে না। তো একটা রাষ্ট্র পরিচালনার কতগুলি একদম মানে নিয়ম, মৌলিক বেসিক। হ্যাঁ, এখন যদি বলেন যে আমি ওইগুলি মানব না দেশের জনগণের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে, তাহলে তো এরপরে তো আপনি যেমনটা বলছেন জনগণের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে, এই যে রাষ্ট্রপতির যেটা আদেশ, কনস্টিটিউশনাল অর্ডার জারির কথা বলা হচ্ছে, তো বিশেষজ্ঞ কমিটি মতামত দিয়েছে যেটা হলো জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদ যেটা, সেইটার ক্ষমতা বলে এটা করা যায়। আমি আপনার আলোচনার সুবিধার্থে আমি 22 নম্বর অনুচ্ছেদ থেকে একটু পড়ে শোনাতে চাই। 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ যেহেতু সুশাসন, সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠার গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে। এখানে শব্দ আছে নিয়মতান্ত্রিক। না, এই কথাগুলি, এই সুন্দর সুন্দর কথাগুলি তো সংবিধানের শুরুতেই বলা আছে, আমাদের সংবিধানের শুরুতেই বলা আছে। এখানে নতুন, হ্যাঁ, হয়তো ভাষাগত একটু এদিক সেদিক বলা আছে। আমি আবার আপনার কাছে আসছি, অভিপ্রায় ব্যক্ত করেছে। তারপরে 25 নম্বর সেকশনে যেটা আছে যে এই যে সংস্কার নিয়মতান্ত্রিক উপায় হবে, সেটা কিন্তু বলা আছে যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত এই সংস্কারগুলো হবে। তাহলে জুলাই ঘোষণার জাতির সামনে যেটা বলা হলো, আর এখন ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাবটা দেয়া হচ্ছে, এই দুইটার সাথে কি? না, এটা তো সাংঘর্ষিক না হলো, এটা মানে খুবই এলোমেলো। আর এই যে সব আলোচনাগুলি হচ্ছে, একটা বেসিক যে জায়গায় তো বুঝতে হবে, এই আলোচনাগুলি হচ্ছে ঢাকার একটা এলিট শ্রেণী, মানে উচ্চবিত্তরা 5 স্টার হোটেলে বসে বা 5 স্টারের মতো ওই রকম হোটেলে বসে আলাপ আলোচনা করছে। দেশের মানুষের কথা যতই বলা হোক, কারণ আমাদের অর্থনীতির কি চালিকা শক্তি এখন 3টা কি 4টা, মানে এই অর্থে যে কৃষক হলো আমাদের অর্থনীতির বড় চালিকা শক্তি, তারপরে আমাদের প্রবাসী শ্রমিক যারা রেমিটেন্স পাঠায়, মানে 1 কোটির মতো লোক দেশের, আর একটা বিশাল ফোর্স আছে আমাদের গার্মেন্টস সেক্টর। হ্যাঁ, তো এদের, আর তারপরে ধরেন যেটা অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি, মানে যারা কোনো অফিসে কাজ করে না কিন্তু অর্থনীতিতে, এদের কোনো প্রতিনিধির কথা, এদের কথা তো এইসব কোনো আলোচনায় কিছুই আসে নেই। মানে তো এখন যারা মানে উচ্চ শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত 5 স্টার হোটেলে বসে দেশের জনগণের, ওনারা যদি নির্বাচিত প্রতিনিধি হতেন তাহলে আমার অসুবিধা ছিল না, কিন্তু নিজেরাই সবাই নেতা বনে গিয়ে এই অভিজাত হোটেলে বসে এইসব নিয়ে আলাপ আলোচনা করছে। দেখেন জুলাই সনদ, এই যে এত ঐকমত্য কমিশন আলোচনা হয়েছে, আমরা যেটা বললাম, কৃষকের কথা কেউই বলেনি, শ্রমিকের কথা প্র্যাকটিক্যালি কেউ বলে নাই, গার্মেন্ট ওয়ার্কার্সের কথা কেউই বলে নাই, প্রবাসীও, হ্যাঁ ঠিক আছে, এখন বলা হচ্ছে যে প্রবাসীদের হয়তো ভোটাধিকার দিবে, কিন্তু তারা যে ভোটাধিকারই তো সব না। হ্যাঁ, তারা বিদেশ যাওয়ার সময় যে পরিমাণে চিটেড হয়, হ্যাঁ সেটাই, তাদের সাথে যে দুর্ব্যবহার করা হয়,
আবার এগুলোর সমাধান হ্যাঁ, এবং ওদের কাছ থেকে যে কোটি কোটি টাকা নিয়ে কিছু লোক যে মানে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের শোষণ করে, এইসবের কথা তো এই আলোচনায় কোথাও নাই। তাহলে এখন এই আলোচনাটা কি শিক্ষিত উচ্চ মধ্যবিত্তের সমাজ সম্পর্কে কতগুলি ধারণা আছে? আমার কাছে মনে হয় যে এইটা শুধু তারই প্রতিফলন। দ্বিকক্ষবিষ্ট ত্রিকক্ষবিষ্ট এমপি সংখ্যা বাড়ানো, মানে এই আমাদের একটা লিমিটেড উচ্চশিক্ষিত উচ্চবিত্তের সুযোগ সুবিধার আরো পদ সৃষ্টি করেই আমার কাছে মনে হয় যে এই আলোচনার মূল উদ্দেশ্য। আমরা যেটা বলছিলাম জনগণের অভিপ্রায়, জুলাই ঘোষণায় জনগণের অভিপ্রায়ের কথা বলা হচ্ছে, এবং এই জনগণের অভিপ্রায় সেটাকে ভিত্তি করেই যেটা হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির কথা বলা হচ্ছে। জনগণের অভিপ্রায় সংবিধানের 7 অনুচ্ছেদে আছে। তাহলে জনগণের অভিপ্রায় সংবিধানের 7 অনুচ্ছেদে যেটা আছে, আমাদের সংবিধান তো এখন বহাল আছে, কার্যকর আছে, সংবিধান তো বাতিল হয়নি। তাহলে সংবিধানে যে প্রাধান্য কথা বলা হচ্ছে, সেখানে যদি আমি আপনার আলোচনার জন্য একটু পড়ে শোনাই। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে হইবে। 2 বলা আছে, 7-এর 2-এ, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। যদি কোনো আইন এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্য পূর্ণ ততখানি বাতিল হইবে। তাহলে সংবিধানে আমরা সংবিধানের সাথে জনগণের একটা অভিপ্রায় পাচ্ছি, আবার জুলাই ঘোষণায় এসে জনগণের অভিপ্রায় পাচ্ছি। সমালোচকরা বলছেন যে জুলাই ঘোষণা তো এখনো পর্যন্ত আইনগতই কোনো ভিত্তি নাই। তাহলে জনগণের অভিপ্রায় 2 জায়গায় আমরা জনগণের অভিপ্রায় পাচ্ছি, কোন জনগণের অভিপ্রায়টা প্রাধান্য পাবে? এখন তো এই 7-এর যে জনগণের অভিপ্রায় কারা লিখেছিলেন, তারা তো তখন 1970 সালে নির্বাচিত জনপ্রতিনিধি, এবং তাদের 70 সালে নির্বাচন করা হয়েছিল সংবিধান লেখার জন্য। তো তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন করে নির্বাচনে জিতে এসে তারা তাদের একটা জনগণের পক্ষে কথা বলার একটা মানে মৌলিক অধিকার, হ্যাঁ মৌলিক অধিকার ছিল। আমাদের ওই স্বাধীনতা ঘোষণাপত্র তো ওই কথা দিয়ে শুরু হয়েছে যে জনগণ আমাদের নির্বাচিত করেছে। তো এখন তো কেউ নির্বাচিত না, এখন অনির্বাচিত। আর সংবিধানের মূল কথা হলো এটা হলো সবার উপরের আইন, সবচেয়ে উপরের আইন। এর উপরে কোনো আইন থাকলে তার সংবিধান থাকে না। এখন মানে এইগুলি একেবারে এইগুলি তো। তাহলে আরেকটা প্রশ্ন কি সামনে চলে আসে না, যেটা হলো আপনার এই যে প্রস্তাবটা আসলো ঐকমত্য কমিশনের প্রধান, যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন। তাহলে ওনার নেতৃত্বে একটা কমিশন এই ধরনের প্রস্তাব যখন দিচ্ছেন, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো মানে ঠিক আছে, কতগুলি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান শপথ ছাড়া হচ্ছে যে ঐকমত্য কমিশনে একটা জিনিস ভালো হয়েছে যে আমাদের রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা করার কোনো রেওয়াজ ছিল না। অতএব মানে কোনো ইস্যুতে সবাই একসাথে বসে আলাপ আলোচনার একটা প্র্যাকটিস শুরু হয়েছে। এখন মোটামুটি একটা আউটলাইনও হয়েছে যে কিছু ঠিক আছে, এইগুলি এই দল চাচ্ছে, ওইগুলি ওই দল চাচ্ছে, এগুলি কিছু দলগুলির চাওয়া পাওয়া নিয়ে আমাদেরও একটা ধারণা হয়েছে। কিন্তু তারপরে এটা আইনি বাস্তবায়ন, আইনি ভিত্তিতে দিতে পারবে একমাত্র সংসদ। তখন আমার মনে হয় যে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। আমরা সবাই যারা কম বেশি এইগুলির দিকে খেয়াল রাখি, আমরা বড় দাগে জিনিসগুলি জানি। বড় দাগে আরো একটা বিষয় কিন্তু এসেছিল, যেটা হলো প্রথমবার যখন এটার খসড়া, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটার খসড়া যখন রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হলো, তখন একটা প্রভিশন ছিল, যেটা হলো যে কোনো আদালতে এটার প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তি প্রশ্ন তোলা যাবে না, যেমনটা হয়েছিল আপনার সংবিধানের 5ম সংশোধনী, 7ম সংশোধনী ক্ষেত্রে যেটা করা হয়েছিল। তাহলে আমরা নতুন দিকে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, নতুন রাজনীতি, নতুন সংস্কৃতি গড়তে চাচ্ছি, কিন্তু রেফারেন্সগুলো কেন আমাদের পেছনের দিকে চলে যাচ্ছে? না, এটা তো হলো কি ন্যূনতম আপনি আইনের শাসনের মূল কথা হলো, আমি যদি মনে করি সঠিকভাবে হোক বেঠিকভাবে হোক আমার প্রতি অন্যায় করা হয়েছে, তো এই অন্যায়ের প্রতিকার চেয়ে আমি আদালতে যাব। এখন আদালত যদি মনে করে আমার প্রতি অন্যায় হয়েছে বা বেআইনি কিছু কাজ করা হয়েছে, আমাকে প্রতিকার দিবে। কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি এই প্রশ্ন নিয়ে আদালতে যেতে পারবেন না। আদালতের দরজা বন্ধ করে দিলেই তো আইনের শাসনের শেষ হয়ে গেল। যেমন এই সরকারের আমলেও কিন্তু একটা দায় মুক্তি আইন বাতিল ঘোষিত হয়েছে আদালতে।
বিদ্যুৎ নিয়ে যেটা স্পেশাল প্রভিশন ছিল, আদালতে প্রশ্ন করা যাবে না। আমিই করেছি। আপনি যেটার ইয়া ছিলেন। দায়মুক্তি আইন এর আগে 4টা হয়েছে, অপারেশন ক্লিন হার্ট একটা হয়েছিল, সেটাও আমি করেছি। তারপরে আমি ঠাট্টা করে বলি, মানে বন্ধু বান্ধবদের যে আইনে লিখছে আদালতে যাওয়া যাবে না, তো আমি আদালতে গিয়ে জাজ সাহেবদের প্রথমে দেখো মাইলট এই যে দেখেন আইনে লিখে দিচ্ছে, আপনার কাছে আমি আসতে পারবো না, আপনার সামনে আমি আসছি, এখন কি করবেন করেন। এটা একেবারে সংবিধানের ৫ম সংশোধনী ৭ম সংশোধনীতেও এইভাবে আদালতে যাওয়া যাবে না বলে দিয়েছিল, কিন্তু ফাইনালি আদালতে গেছে এবং ৫ম সংশোধনী ৭ম সংশোধনী আদালত বাতিল ঘোষণা করেছে। আরেকটা পয়েন্ট আমি যেতে চাই, যেটা হলো আমাদের সংবিধান আমরা বহাল রেখেছি, যদি এই সংবিধান ৫ই আগস্টে বাতিল হয়ে যেত এনিহাউ, যেহেতু সংবিধানের বিরুদ্ধে অনেক বড় একটা ক্ষোভও আছে, ক্ষোভের কারণ যৌক্তিক অযৌক্তিক সেটা আলাদা আলোচনার বিষয়। সংবিধান নিজে তো কারো কোনো ক্ষতি করেনি, সংবিধানকে ব্যবহার অপব্যবহার করে বিভিন্ন জন, যেমন আমাদের সংবিধান সংশোধন যতবার হয়েছে প্রত্যেকবারেরই উদ্দেশ্য কিন্তু ছিল আপনার দলীয় রাজনৈতিক ফায়দা হাসিল, মানে সংবিধানকে উন্নত করা, এ ধরনের পদক্ষেপ খুব কম এসেছে, খুবই কম। হ্যাঁ, মানে হিসাব করে 17টা হয়েছে, হিসাব করে যে জনগণের স্বার্থে কোনটা হয়েছে, যেমন চতুর্থ সংশোধনী যেটা হলো সম্পূর্ণ জনগণের স্বার্থের বিরোধী, গণতন্ত্র বিরোধী, বহুদলীয় গণতন্ত্রকে আপনার কবর রচনা করা হলো। আবার সর্বশেষ যেটা শেখ হাসিনার সময় যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যেটা আপনার 15তম সংশোধনী যেটা হলো, সেখানেও কিন্তু আপনারা দেখেন অনেকগুলো কাজ করেছিল সংবিধান। যেটা হলো ওই সময়ে আপনার সংবিধানে গণভোট ছিল, যে যদি সংবিধানের আপনার প্রস্তাবনা বা মূলনীতি 48 এগুলোতে যদি আপনি কোনো সংশোধন আনেন তাহলে এটা গণভোটে যাবে, তখন গণভোটের বিধান ছিল। ওই সংবিধান সংশোধনীতে কিন্তু আপনার 8 প্রস্তাবনাতে সংশোধনী আনা হয়েছিল, গণভোটে যায়নি, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, রাষ্ট্রপতি গণভোটে না দিয়ে সেটা সই করে দিয়েছেন। যে সংবিধান সংশোধন ক্ষেত্রেও যে আইন না মানার, সংবিধানকে না মানার একটা প্রবণতা আমাদের আগে থেকেই আছে, সেই যে একটা প্রবণতা, সেই যে একটা অপরাজনীতি বলি আমরা বা যেটাই বলে থাকি, সেইটারই এখন একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ওইটা তো অবশ্যই এখন আরো চরমভাবে দেখতে পাচ্ছি, যে বারবার আমরা যে কথাগুলি বলছি, ওনারা সংবিধানের উপরে আইন করবেন, তারপরে রাষ্ট্রপতির আদেশ দিয়ে আইন করবেন, এগুলি তো আমাদের অনেক উল্টাপাল্টা সংশোধনী হয়েছে। আপনি যেটা বলেছিলাম, কিছু সংশোধনীতে নিয়মকানুন মানা হয়নি, কিন্তু এইটা তো তার ওইসব নিয়মকানুন না মানার চরম পর্যায়ে চলে যাচ্ছে। আর এইটা আমি বুঝতে পারছি না যে কেউ অনুধাবন করছেন না কেন, যে এইভাবে হলে এখন বলা হবে যে এটা জুলাই অভ্যুত্থানের ফসল। আর তো জুলাই অভ্যুত্থান মানে প্রতি বছর হবে না, কিন্তু এই যে আপনি নজির স্থাপন করে গেলেন, তখন তো এর পরবর্তী সরকার যে কোনো ওসিলায় যে কোনো ঘটনাকে একটা বিরাট করে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে, এবং ফুলিয়ে ফাঁপিয়ে বলবে তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা এই বিরাট পরিবর্তন আনছি। এটা একটা খুব বিপজ্জনক একটা আপনি উদাহরণ তৈরি করে গেলেন। ওই জন্য আমি একটু আগে যেটা বলছিলাম, হয়তো আবার পুনরাবৃত্তি হবে, যে ঠিক আছে আলাপ আলোচনা হয়েছে, আমরা কোথায় কোথায় সংস্কার চাই মোটামুটি একটা ধারণা হয়েছে, এখন বাকিটা পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়াই ভালো। এখন সংসদের দায়িত্ব কয়েকজন মিলে আলাপ আলোচনা করে জনগণের প্রতিনিধি হয়ে সব সংসদের দায়িত্ব নিয়ে করে ফেলবে, এটা তো খুবই এর থেকে অগণতান্ত্রিক আর কিছু হতে পারে বলে আমার তো মনে পড়ে না। যেটা বলছিলাম আমরা, যে আপনার আমাদের সংবিধান প্রণয়ন করা হলো 72 সালে, এরপর থেকেই যত সংশোধনী এসেছে একটা অপরাজনীতির ছায়া পড়েছে। এই থেকে মুক্তি পাচ্ছি না কেন আমরা? রাজনৈতিক কালচারে কি আসলে মেইন প্রবলেম এখানে? হ্যাঁ, এখানে আমরা মুক্তি পাচ্ছি না, কারণ মূল কারণ হলো আমার দৃষ্টিতে আমাদের রাজনৈতিক দলের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নাই। আমাদের যে কোনো সব দু একটার হয়তো দল থাকতে পারে যে যাদের 3 বছর পরে পরে সম্মেলন হয়, বাট বড় রাজনৈতিক দলগুলি তো এটা পারিবারিক একটা ব্যাপার হয়েছে, পারিবারিক সম্পত্তি হয়ে গেছে বড় রাজনৈতিক দলগুলি। অর্থাৎ রাজনৈতিক দলের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নাই। যেই প্রতিষ্ঠানটা নিজে সবচেয়ে অগণতান্ত্রিক, তাকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে তার কাছে গণতন্ত্র আশা করবেন, এইখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে। এবং এই গত 50 বছর হয়ে গেল কোনো রাজনৈতিক দলে কোনো গণতন্ত্র চর্চার বিন্দুমাত্র চেষ্টা তো দেখছি না। যে আমাদের দুই প্রধান রাজনৈতিক দল ভালো হোক মন্দ হোক, খারাপ সময় হোক ভালো সময় হোক, এই প্রায় 45 বছর ধরে 80 দশকের প্রথম থেকে শেখ হাসিনা তো বোধহয়
81 সালে আওয়ামী লীগের সভানেত্রী হলেন, আজকে 2025 সাল, মানে 44 বছর হয়ে গেছে, এখনো তিনি সভাপতি। মানে বেগম খালেদা জিয়ারও আমি নাম ধরে বলছি, এটা ওনার এরশাদ সাহেব যতদিন বেঁচে ছিলেন তিনি তার দলের সভাপতি ছিলেন, বা ধরেন রাশিদ খান মেনন বা জাসুদের ইনু বা জাসুদের আসম আব্দুর রব, এরা তো সবাই দলের জন্মলগ্ন থেকে এখনো দলের প্রধান। তো এই যে রাজনৈতিক দলের প্রাইভেট এন্টারপ্রাইজ লাইক কোনো রাজনৈতিক চর্চা নাই, আর এগুলো গণতন্ত্রের চর্চা নাই, তাহলে দলে গণতন্ত্রের চর্চা নেই, কিন্তু আমরা বলছি যেটা হলো সংবিধান সংস্কার, মৌলিক সংস্কারের মাধ্যমে আমরা স্বৈরাচারের উত্থান ঠেকাবো, যাতে ভবিষ্যতে স্বৈরাচারের উত্থান ঠেকাতে না পারে। সংবিধান সংশোধন করে, আইন কানুন করে, এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক। শুধু এই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে কি স্বৈরাচারের উত্থান ঠেকানো যায়? না, কোথাও ঠেকানো যায়নি। মানে শেখ হাসিনা কি ঠেকানো গিয়েছে? শেখ হাসিনা যখন স্বৈরাচার হয়েছে, উনি সংবিধানের বলে স্বৈরাচার হয়েছেন নাকি তার নিজের দলের ক্ষমতা? না, ওইটা তো সংবিধানের সাথে সম্পর্ক নেই। আমি একটু যদি বিদেশি উদাহরণ দিই, ধরেন ওই যে সোভিয়েত ইউনিয়নে ভেঙে যাওয়ার পরে 93 সালে রাশিয়ার নতুন সংবিধান হলো 1993 সালে, এবং সোভিয়েত ইউনিয়নের একদলীয় শাসন ব্যবস্থার পরে তখন সব পশ্চিমা বড় বড় এক্সপার্ট দিয়ে গণতান্ত্রিক মানে আইনবিদ নিয়ে তারা সংবিধান করলো রাশিয়াতে। এই সংবিধানের পরে কত 30 বছর তো হয়ে গেল, ফলাফল কি পেলাম? পুতিন 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 এখন পর্যন্ত পুতিন তুলছে। তো এটা কি সংবিধানের দোষ? দুনিয়া যত সব দেশে মানে একনায়কতন্ত্র আছে বা ফ্যাসিবাদী সরকার, তার সাথে তার দল থাকে, দল থাকে, হ্যাঁ, এবং সংবিধানে খারাপ কথা লেখা কোথাও নাই। কোনো সংবিধানে খারাপ কথা যে এখানে লোকে ভোট দিতে পারবে না, বা এই মানে যেমন এবার বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উত্থানের পেছনের কারণ হচ্ছে রিপাবলিকান পার্টির গেট কিপিং ফেল করেছে। ডোনাল্ড ট্রাম্পকে এখন ওয়েস্টার্ন মিডিয়ায় ম্যাড কিং হিসেবে আখ্যায়িত করে, সারা দুনিয়াতে কিন্তু উনি একটা তোলপাড় সৃষ্টি করে ফেলেছেন। তো এর ভিতরে তো উনি ইউএস এর সংবিধান সংশোধন করে নতুন কোনো ক্ষমতা নেন নাই। হ্যাঁ, অন্যভাবে সে ক্ষমতা প্রয়োগ করছে, অন্যভাবে ক্ষমতা প্রয়োগ করছে। তাহলে আপনার ডেমোক্রেটিক ভ্যালুজ, নর্মস, মাইন্ডসেটটা তো থাকতে হবে। এক্স্যাক্টলি। এখন এটা যদি আপনার দলে না থাকে, এখন আপনি যদি মনে করেন আপনি একটা বড় দলের নেতা, আপনার পরে আপনার ছেলে বা মেয়ে ওই দলের, মানে এটা তো আমাদের উপমহাদেশে অনেক হয়েছে, বাংলাদেশ না, ওই পাকিস্তানের যে পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টোর সময় ছিল, তারপরে তো বেনাজির ভুট্টো, সাউথ এশিয়াতে এরকম একটা কালচার গড়ে উঠেছে। বেনাজির ভুট্টো হলো, কিন্তু বেনাজির ভুট্টো হুইল করে পিপলস পার্টির নেতৃত্ব তার 19 বছরের ছেলেকে দিয়ে গেল, আমি মরে গেলে আমার ছেলে পিপলস পার্টির প্রধান হবে। এবং সেও যে ওই আমাদের অনেকটা 21শে আগস্টের মতো ঘটনায় 2007 সালে বোমা হামলায় মারা গেল, তারপরে বিলাওয়াল ভুট্টো পিপলস পার্টির প্রধান হলো। তো ভারতে ওইটা হয়েছিল, কিন্তু এখন মাঝখানে কিছুদিন মানে কংগ্রেসের নেহরু পরিবার অনেকদিন ছিল, এখন হয়তো ওখানে। বিশ্বে কি এমন কোন রেকর্ড আছে যে দল নাই, তার সাথে কোনো রাজনৈতিক শক্তি নাই, দল নাই, সে স্বৈরাচার হয়ে উঠেছে? হ্যাঁ, সামরিক শাসকরাও তো একটা দল গঠন করে। তারপরে কিন্তু হ্যাঁ, প্রথমে তারা ওই সেনাবাহিনীর উপর ভর করে, প্রথমে সেনাবাহিনীর থাকে তাদের দল, তারপরে আমাদের দেশে যেটা হয়েছে তখন একটা পরে সিভিলিয়ান দল করে। হ্যাঁ, সিভিলিয়ান দল করে, কারণ ওইটাই তো তার মূল ফোর্স। জি, যেমন শেখ হাসিনার সম্পর্কে যেটা বলা হয়ে থাকে, শেখ হাসিনা আওয়ামী লীগের কে এমন ভাবে তার কি বলবো কুক্ষিগত করেছিল, আওয়ামী লীগের কোনো নেতৃত্বই, কোনো নেতা পর্যায়ে কিন্তু তাকে প্রশ্ন করে কোনো কিছু বলার সাহস ছিল না। হ্যাঁ, না, এটা আমিও বুঝি না। মানে একটা 2011 সালে যখন সংবিধান সংশোধন করা হয়, ওই সময়ে সংবিধান সংশোধন করার জন্য যেটা সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল, তারা কিন্তু আপনার বৈঠকে তারা ড্রাফটও করেছিল, যেটা হলো কোর্ট যেভাবে বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2 বার থাকবে। যখন তার কাছে যাওয়া হলো, শেখ হাসিনার কাছে যাওয়া হলো, উনি নো বলে দিলেন। এইটা নিয়ে কিন্তু দলের কোনো ফোরামে কেউ প্রশ্ন তোলার আর সাহস পায়নি। তাহলে দলে যদি গণতন্ত্রের চর্চাটা থাকতো তাহলে তো এটা নিয়ে অবশ্যই ডিসকাশন হতো। এবং এইটা মানে সিরিয়ান নেতারা, মানে একটা মানুষের জীবনে কত কিছু পাওয়ার আছে, মানে একটা সীমা আছে। আমাদের মনে হয় যে আমাদের কারো কোনো ওই সীমা জ্ঞানটা নাই। হ্যাঁ, মানে যদি প্রশ্ন তুলতো কি হতো, তার মন্ত্রিত্ব চলে যেত, বা মন্ত্রী তো অনেকবার হয়েছেন জীবনে, 70-80 বছর বয়সের কাছাকাছি। কিন্তু কি আমাদের দেশে তো পদত্যাগ জিনিসটা কিন্তু আমাদের হ্যাঁ অভিধানে আছে, কিন্তু কাউকে তো কোনো ইম্পর্টেন্ট পদ থেকে তো আমরা গত 30-40-50 বছরে কাউকে ছাড়তে আমরা দেখি নাই, পদ ছাড়তে দেখিনি। যেটা বলা হচ্ছে, যেটা হলো আপনার যদি এখন
আমরা হাইপোথেটিক্যালি যদি একটু কথা বলি যে আগামী সংসদে আমাদের সংবিধান সংশোধন হবে, সেখানে যদি একটা ক্লজ আমরা অ্যাড করে দিই, একটা অনুচ্ছেদ অ্যাড করে দিই যে বাংলাদেশে কোনো স্বৈরাচারের উত্থান হলে তার শাস্তি হবে, মৃত্যুদণ্ড হোক আর যেটাই হোক, সেটা দিয়ে কি ভবিষ্যতে কোনো এটা কোনো ওই স্বৈরাচার এসে তো প্রথমে ওই ধারাটা বাতিল করে দিল। পাকিস্তানের সংবিধানে 73-তে 1973 সালে সংবিধানে বলা হয়েছিল যে এক্সট্রা কনস্টিটিউশনাল টেক ওভার হলে ওইটা সেডিশন, হাই ট্রিজন, এটার হলো ডেথ পেনাল্টি হবে। তারপর পরে কিন্তু জেনারেল জিয়াউল হক ক্ষমতা নিয়ে এসে ওই ধারাটা বাতিল করেছেন, এবং যিনি হলো এটার এই সংবিধানের নেতৃত্ব দিয়েছিলেন তাকে তো আপনার জুলফিকার আলী ভুট্টোর পরিণতি কি হয়েছে জানি। তারপর 2000 সালে কিন্তু পারভেজ মোশাররফ আবার এসেছেন। আবার আমাদের এখানেও ওইখান থেকে ধার করে আমাদের এখানে যেহেতু একটা মেমোরি ছিল যে আমাদের এখানে 2বার সামরিক শাসন এসেছে, এক্সট্রা কনস্টিটিউশনাল টেক ওভার, ওইটাকে থামানোর জন্য আমাদের এই যে পঞ্চদশ সংশোধনী যেটা, সেখানেও একই কাবার দেয়া হয়েছিল। কিন্তু 5ই আগস্ট কি দেখে এইসব সংবিধানের কথা দিয়ে তো সংবিধানের যদি মানে গণতন্ত্রের কথা, আইনের শাসনের কথা, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলি লেখা নাই এমন তো কোনো মানে কোনো দেশ নাই। সব দেশের সংবিধানেই লেখা আছে, কিন্তু কিছু দেশে এটা বাস্তবায়িত হচ্ছে আর বেশিরভাগ দেশে বাস্তবায়িত হচ্ছে না। এটা তো সংবিধানের দোষ না। যারা সংবিধান সম্পর্কে এখন শব্দ সংবিধানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলছে আমাদের যে হাসিনা অবশ্যই চরম দুঃশাসন ছিল, এটা তো কোনো বিতর্ক নেই, কোনো বিতর্ক নেই। মানুষ মারা, গুম করা থেকে শুরু করে লুটপাট করার সবচেয়ে চোখ, কিন্তু এটা তো সংবিধানের কারণে হয়নি। সেটা বললাম, সংবিধানে কোথাও তো বলে নাই যে পুলিশ দিয়ে আপনার এইভাবে গুলি করতে পারবে। তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি কিনা, যেটা হচ্ছে আপনার যদি দলগুলোর ভিতরে গণতন্ত্র না থাকে, রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত না হয়, শুধু আইন কানুন লিগ্যাল ফ্রেমওয়ার্ক করে কোনো স্বৈরাচার বা আপনার ডিক্টেটর এগুলোকে আসলে ঠেকানো সম্ভব না। আমি ছোট্ট একটা কথা যোগ করি। সংবিধানের মূল যেটা মানে মূল উদ্দেশ্য, সংবিধানটা হলো কার কি ক্ষমতা, ক্ষমতার সীমাটা টেনে দেয়, মানে বড় দাগে বিভিন্ন অঙ্গের মধ্যে, এবং মানে রাষ্ট্রীয় যারা বড় পদে আছেন, যেমন সংসদের সীমা টেনে দেওয়া আছে, সংসদ খালি আইন করবে, বাট চাইলেই যে কোনো আইন করতে পারবে না। সেটা লিমিটেশন আছে। তারপরে ধর নির্বাহী বিভাগের কাজ হলো আইনও করা না, বিচারও করা না, আর বিচার বিভাগের কাজ হলো খালি বিচার করা, এবং নির্বাচন কমিশনের কাজ কি এসব, কিন্তু অর্থাৎ সবার কাজের একটা নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে। আমরা এই জিনিসটাই ভুলে যাই যে সংবিধানের মূল উদ্দেশ্য হলো মানে আপনি যে পদে আছেন ওই পদের ক্ষমতাকে সীমিত করা, আপনি এর বাইরে যেতে পারবেন না। কিন্তু আমরা ওইটা পদে বসলে মনে করি যে আমার ক্ষমতা অসীম। একটা কথা বলে থাকে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছি। হ্যাঁ, জনগণ তো ম্যান্ডেট দিয়েছে সংবিধান অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কতগুলি কাজ করার জন্য, এবং এই কাজ করতে গেলে আপনি এটা করতে পারবেন না, ওইটা অনেক আইনে অনেক সীমাবদ্ধতা মানে সীমারেখা টেনে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখনো কেন যেন আমাদের ওই জমিদারি ভাবটা যায় নাই। আর আমরা সিনেমা টিনেমায় দেখেছি বা উপন্যাসে পড়েছি, জমিদার ওই যে লাঠিয়াল নিয়ে কখনো গেলে ওই যে সাথে 50 জন লাঠিয়াল তলোয়ার নিয়ে যেত, ওইটার আমি বলি মডার্ন সংস্করণ হলো আমাদের নেতারা যখন তাদের এলাকায় যায় ওই যে 10টা মাইক্রোবাস আর 50টা মোটরসাইকেল, এটা হলো জমিদারের ওই লাঠিয়াল বাহিনী নিয়ে যাওয়া। আমরা কিন্তু ওখান থেকে এখনো বের হতে পারি নাই। আর আমি একটা উদাহরণ দিই আমার কাছে, যেটা খুব পীড়া দেয়। অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, আমি তার কোনো অসম্মান করতে চাচ্ছিলাম, এটা উনি বলেন না, বাট যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা হলে আরো যে তার পদ, এগুলি কেন বলতে হবে? মানে উনি দেশের প্রধান উপদেষ্টা, এর থেকে বড় তো পদ এই মুহূর্তে নেই, এর থেকে তো বড় পদ নাই। কিন্তু কিন্তু আমাদের যে পদবীর প্রতি যে মোহ, এবং এটা একদম জমিদারি মানে সামন্তবাদী মোহ, ওটা থেকে আমরা কোনো মতেই বেরোতে পারছি না। উপাচার্য, ইউনিভার্সিটির উপাচার্য, তারপরে আবার অধ্যাপক ডক্টর, আর ইউনিভার্সিটি উপাচার্য তো হয়েছেন, আপনার বাকি সব পদগুলি কেন বলা লাগবে? এটা ওই আমাদের এখন ওই জমিদারি মন মানসিকতা। তাহলে দেশ চালাতে গেলে ওইটা মনে করি যে আমরা জনগণ আমাকে দেশের জমিদারি দিয়েছে 5 বছরের জন্য, ওইখান থেকেই সব গন্ডগোলগুলি হচ্ছে। একটা ছোট্ট আবার হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন, আমরা সংবিধান সংশোধনের যে রাজনীতি আমরা দেখে আসছি গত 5 দশক ধরে, এইগুলোর এবং এখন যেটা চলছে, এইগুলোর উপর ভিত্তি করে যদি আপনাকে ফোরকাস্ট করা হয় যে বাংলাদেশের সংবিধানের ভবিষ্যৎ কি আসবে? যে যতই বলুক, যত কথা সংবিধান যতগুলি সংশোধনী হয়ে গেছে খারাপ,
সংশোধনী হয়ে গেছে, কিন্তু আবার সুপ্রিম কোর্টও তো 6টা সংশোধনীকে বাতিল করেছে, অনেক খারাপ সংশোধনী কিন্তু সুপ্রিম কোর্ট বাতিলও করেছে, তাই তো। তো এখন আমি কিন্তু সংবিধান নিয়ে নাড়াচাড়ার খুব বেশি পক্ষপাতী না। দুই একটা জায়গায় হয়তো মানে কিছু পরিবর্তন, 70 অনুচ্ছেদ দিয়ে সবাই বলছে এটা আমার রিল্যাক্স করা, হ্যাঁ রিল্যাক্স, কিন্তু এটা অচল অবস্থা তৈরি হবে, সরকার কাজ করতে পারবে না। ওইটা হর্স ট্রেডিং শুরু হবে যদি না থাকে। এটা ধরেন 170 বা 180টা সিট নিয়ে যে কোনো দল মানে নির্বাচনে জিতলো এবং সরকারের দায়িত্ব গ্রহণ করলো, তো সেই দল তো এখন অনেকগুলি দেশের সাথে আইন পাস করতে চাইবে। তার 170 জনের মধ্যে যদি 30 জন যদি বেঁকে বসে যে আমরা এই আইনের সাথে একমত না, তাহলে সরকার আইন পাস করবে কেমন করে? আইন পাসটা না করলে তো সরকার চলতে পারবে না। হ্যাঁ, এখন যদি কেউ 280 জন সদস্য নিয়ে যদি সংসদে নির্বাচিত হয়ে আসে, তাহলে 70 অনুচ্ছেদ রিল্যাক্স করলেও মানে করতে পারবে, কারণ 280 জনের মধ্যে 150 জন সবসময় পাবে। আমি ধরে নিচ্ছি যে 300 জনের সংসদ না, দেখেন 70 অনুচ্ছেদে বলা আছে যে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, কিন্তু সংসদে যখন আলোচনা হচ্ছে যে একটা বিলের, সরকারি দলের লোক বিলের সমালোচনা করতে পারবে না, এরকম কিছু বলেনি, বাজেটের সমালোচনা করা যাবে না এমন কিছু বলেনি। হ্যাঁ, এবং সমালোচনা তার কোনো ক্ষতি হবে না, কিন্তু সাইকোলজি গ্রো করেছে তো, যেটা হলো আমার দলীয় সরকার এটা সমালোচনা করলে। তারপরে যে বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান কেউ পড়ে দেখে না রে বাবা, রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে, যেমন হ্যাঁ এই যে যেটা আছে না, একটা সংসদে বিল পাস করলে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে হবে, এবং ওখানে বলা আছে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন না করলে আবার পার্লামেন্টে ফেরত পাঠিয়ে দিতে পারে, সুপারিশ সহজ উনি কি চান। হ্যাঁ, কিন্তু এই 55 বছরে আমি যতদূর জানি, যা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ওই যে 90s একবার, 98 না 99-এ একবার একটা সংসদে পাশ করা সংশোধনী আইন পার্লামেন্টে ফেরত পাঠিয়েছিলেন। তো 55 বছরের রাষ্ট্রপতি এই তার মানে ক্ষমতাটা একবার প্রয়োগ করেছেন, এবং আর একটা বিলের সম্মতি দিতে একটু দেরি করেছিলেন। জননিরাপত্তা আইন যখন পাস করা হয় 2000 সালে, তখন ওই সময়ে বিএনপি চেয়ারপারসন অপোজিশন লিডার খালেদা জিয়া তার টিম সহ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন এবং ওনারা অনুরোধ করেন যে এটা বিরোধী দলকে দমনের জন্য এই ধরনের আইন করা হচ্ছে, তা আপনি এটা সম্মতি দিবেন না। এরপরে কিন্তু ওই সময়ের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি ছুটে গিয়েছিলেন বঙ্গভবনে এবং আশ্বাস দিয়েছিলেন যেটা হলো যে আপনি এটা সম্মতি দিয়ে দেন, এটা সব অপরাধকে নন বেইলেবল করা হয়েছিল, আমরা এটা বেইলেবল করে দিব। পরে সেই সংসদে মানে কথা রাষ্ট্রপতি ডিপেন্ড করে কাকে আপনি রাষ্ট্রপতি, এই ক্ষমতাটা কিন্তু আর কেউ না। তারপর ধরুন আরো সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি যদি মনে করে তাহলে মন্ত্রী পরিষদে আলোচনার জন্য একটা বিষয় সে পাঠাতে পারে, মানে হ্যাঁ আমি মনে করছি, কিন্তু এটার কোনো রাষ্ট্রপতি কোনো ক্যাবিনেট ডিসকাশনের জন্য পাঠিয়েছেন বলে তো আমি শুনি নাই। আবার এমনও তো আছে, যেহেতু রাষ্ট্রপতি আপনার শুধুমাত্র একটা সেরিমোনিয়াল পোস্ট না, সংবিধান রক্ষা করার জন্য তো উনি একটা দায়িত্ব নিয়েছেন, টু প্রোটেক্ট, আপহেল্ড, প্রিজার্ভ এন্ড প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন। উনি যখন দেখছেন সংবিধান ভায়োলেট হচ্ছেন, তখন তো ওনার কিছু করণীয় আছে। হ্যাঁ, এটাই তো মানে যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেটা সংবিধানে বলা হচ্ছে, যেটা হলো আমাদের সংসদ অধিবেশনের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের গ্যাপ থাকবে 60 ডেজ। সংসদ অধিবেশন ডাকেন প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস পেয়ে রাষ্ট্রপতি। যদি কোনো প্রধানমন্ত্রী এই 60 ডেজ ক্রস করে যাওয়ার পর সংসদ অধিবেশন না ডাকেন, এবং যদি প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে এই সংসদ অধিবেশন ডাকলে আমার বিরুদ্ধে এই ধরনের আলোচনা হবে, অমুক হবে, তমুক হবে, আমি অ্যাভয়েড করে যাই, 60 দিন ক্রস করে গেল, 70 দিন, 80 দিন, তখন তো রাষ্ট্রপতির কিছু করণীয় আছে। তখন কি তার প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস দরকার আছে? না না, এটা তো যে বললাম বিলে যখন অসম্মতি দিতে তার তো দরকার নেই না। তারপরে ওইটাও আছে সংবিধানে, ধরেন অনাস্থা প্রস্তাবের মানে আমাদের হয় নাই কখনো, বা অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী হেরে গেল, তো হেরে গেলে তখন সে রাষ্ট্রপতিকে অনুরোধ করলো যে আমি অনাস্থা প্রস্তাবে হেরে গেছি, সংসদ ভেঙে দিয়ে আপনি নতুন নির্বাচনের ব্যবস্থা করেন। রাষ্ট্রপতি কিন্তু ওই উপদেশ অগ্রাহ্য করতে পারবে। রাষ্ট্রপতি যদি মনে হয় যে ঠিক আছে অন্য একজন মানে এই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মানে আস্থা আছে, তখনই প্রধানমন্ত্রীর ওই উপদেশ যে আপনি সংসদ ভেঙে দেন, ওইটা উপদেশ উপেক্ষা করে নতুন কোনো প্রধান ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে পারেন, উনি চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা যদি সফল না হন তখন উনি ফাইনালি সংসদ ভেঙে দিবেন। তো কথা হলো কিন্তু এইগুলি তো কোনো রাষ্ট্রপতি আমাদের, হ্যাঁ একটা দুইটা উদাহরণ ছাড়া 55 বছর বয়সে, আরে 55 বছরের আমাদের দেশের ইতিহাসে একটা দুইটা ছাড়া রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগের
কোনো আমরা নজির পাই না। আমি এই আলোচনায় যে প্রশ্নটা করেছিলাম হাইপোথেটিক্যাল, যে আমাদের সংবিধানের ভবিষ্যৎ কি, তাহলে যদি ছোট্ট করে বলেন। আমি এর কোনো বড় কোনো বিশেষ পরিবর্তনের প্রয়োজন মনে করি না। যেটা বললাম, মানে ওই ধারণা থেকে যে সংবিধান দিয়ে যদি দেশে গণতন্ত্র হতো তাহলে তো দুনিয়ার সব দেশেই গণতন্ত্র থাকতো। যেমন আমাদের সংবিধান সম্পর্কে এক্স চিফ জাস্টিস মোস্তফা কামাল উনি অনেক আগে একটা মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন যেটা হলো আমাদের সংবিধান এক্সপোর্ট মডেলের সংবিধান। কোনো একটা দেশ নতুন স্বাধীন হচ্ছে, আমাদের সংবিধান কপি পেস্ট করে শুধু নামগুলো যদি বদলায় নেয় তাহলেও কাজ চলে যেতে পারে। হ্যাঁ, সেটাই তো ঠিক ঠিক মানে সংবিধানের যে কথাগুলি থাকা দরকার। যে নির্বাচনের কমিশনের সব স্বাধীনতা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন যদি সরকারের আজ্ঞাবহ মানে দাসে পরিণত হয় তাহলে সংবিধান কি করবে? হ্যাঁ, তো একই মানে সব বিচার বিভাগও যদি এখন তাদের মানে স্বাধীনতাটা প্রয়োগ না করে, এর থেকে তো আর যেসব মানে হ্যাঁ ধরেন একটা আছে যে বিচার বিভাগ নিয়ে সরকারের টানাপোড়েনের একটা উদাহরণ হলো ওই 96 অনুচ্ছেদ। 96 হলো বিচারপতিদের মেয়াদ। এই অনুচ্ছেদটা 96 অনুচ্ছেদটা সবচেয়ে বেশিবার সংশোধন করা হচ্ছে। আমি হিসাব করে দেখছি 7 বার সংশোধন করা হয়েছে। তো এটা হ্যাঁ বিচারপতিদের নিয়ে সরকারের সবসময় একটা উৎকণ্ঠা থাকে, সবসময় বিচারপতিদের তারা নিয়ন্ত্রণে রাখতে চায়। কারণ বিচারপতিরা মাঝে মাঝে কিছু সময় স্বাধীনতা দেখিয়েছে, সবসময় না, সরকারের আজ্ঞাবহ হিসাবেও কাজ করেছে। কিন্তু এগেন এর থেকে তো হয়তো 2-4টা শব্দ এদিক অদল বদল করে হয়তো বাক্যগুলি আর একটু সুন্দর করতে পারে সংবিধানে, কিন্তু মৌলিক পরিবর্তনের জায়গা আমি খালি একটাই দেখি। এটা আগেন মানে এটা খুব টেকনিক্যাল, মানে ওই যে সংবিধানে 147 ধারায় বলা আছে যে সাংবিধানিক এই পদাধিকারীরা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, বিচারপতি, নির্বাচন কমিশন এসব যারা পদে থাকবেন তারা তখন কোনো লাভজনক কাজে নিয়োজিত হতে পারবেন না। মানে অন্য কোনো ব্যবসা বা লাভজনক কাজে নিয়োজিত হতে পারবেন না। আমি ফার্স্ট ইয়ারের ছেলেদের ঠাট্টা করে বলি যে আমি রাষ্ট্রপতি হলাম, রাষ্ট্রপতি ভবনে আছি 9টা থেকে 5টা, তারপর 6টা থেকে 10টা পর্যন্ত গুলিস্তান সিনেমা হলে টিকিট ম্যানেজার, এটা আমি হতে পারবো না। তো এই জায়গায় মানে অন্য কোনো লাভজনক পদে নিয়োজিত হতে পারবেন না। এই জায়গায় আমি এমপিদের 8 জনের তালিকা আছে, এমপিরাও কিন্তু শপথ নেয়, কিন্তু ওই তালিকায় এমপিরা নাই। তখন একটা বলতে পারেন যে এমপিদের এখন বেতন ভাতা কত বেশি না, তো ঠিক আছে মানে এখনকার আমাদের যে অর্থনীতি 300টা এমপির বেতন নিলে আরও 2 লাখ টাকা করে বাড়িয়ে দিলাম। কিন্তু এমপিদের যদি আপনি ব্যবসা থেকে ওদের ব্যবসা করাটা বন্ধ করে দেন, মানে আমাদের বিচারপতিরা কেউই ব্যবসা করে না বা নির্বাচন কমিশনরা কেউই ব্যবসা করেছে বলে কখনো শুনি নেই, তখন এমপিদের যদি ব্যবসা বন্ধ করে দেন তাহলে আমার মনে হয় তারা তখন রাষ্ট্রীয় কাজে মনোযোগ দিবে এবং নিজের ব্যবসা বাড়ানোর জন্য যে এমপি হওয়া, আমাদের এখন 60-70টা কমবে। হ্যাঁ, 60-70% এমপি তো ব্যবসায়ী, ওরা তো ওইটাকে দেখছে আরেকটা ব্যবসার সুযোগ হিসাবে। ওইটা বন্ধ করতে পারলে, এবং বন্ধ করা 147-এর যেই যারা লাভজনক পদে কাজ করতে পারবে না, ওইখানে 8 জনের নাম আছে, ওখানে 9 নম্বর সংসদ সদস্য লিখে দিলেই হলো। ডক্টর মালিক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ওকে, আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।